যে এই নজিবুর আকবর ভাই আপনাকে দিয়েই শুরু করতে চাই যে অদৃশ্য শক্তিটা আসলে কি? মানে বিএনপিও অদৃশ্য শক্তির উপরে, আওয়ামী লীগও অদৃশ্য শক্তির উপরে। এই অদৃশ্য শক্তি বাংলাদেশকে কোন এই অদৃশ্য শক্তি বাংলাদেশকে চালাচ্ছে এবং সমস্ত রাজনীতিতে বিস্তার লাভ করতেছে অদৃশ্য শক্তি? আপনার কাছে শুনতে চাই। জি ধন্যবাদ ইউকে টেবিল টক এবং ইউকে টেবিল টকের লাইসময়ী সঞ্চালিকা আমার প্রিয় বোন হাসিনা আফা, এবং উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী দলের বিজ্ঞ নেতা এবং ভালো আলোচক, তুখোড় আলোচক আমাদের প্রিয় মনিরুল ইসলাম রবি ভাই, এবং দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। এখন প্রথমত আপনি যে কথাটি বলেছেন এই কথা তো আমার কথা না, এটি সরকারও বলেন। তাহলে এটি আপনি বলেছেন, এটি বলেছে কে? বিএনপি। তাহলে বিএনপি কে দিয়ে আগে শুরু করতে হবে। পররাষ্ট্রমন্ত্রীও বলেছে যে পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে বিএনপি অদৃশ্য কোনো শক্তির উপর নির্ভর করছে। আবার বিএনপি বলছে যে সরকার কোনো অদৃশ্য শক্তির উপর নির্ভর। আলোচনার বিষয়বস্তু হলো দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি। তো অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে এটা কেউ বলেনি, এটা যিনি বলছেন উনি বলতে পারেন। কারণ ধরেন বিএনপি তো মোটামুটি সবসময় ভালো কথা বলেন, রাজনীতি বলতে যে জিনিস ওরা এখন ওই জায়গাতে নেই, ওরা ওখান থেকে বিচ্যুত হয়ে গেছে বহু আগেই। কখনো ভাঁস ঝাড়ের মধ্যে ভূতের খোঁজ নেন, কখনো জাট ফোকর জাদু বৈদ্য দিয়ে ওনারা জাদু টোনা বান টোনা কুফুরি কালাম চর্চা করেও ক্ষমতা যাওয়ার চেষ্টা করেন। অদৃশ্য শক্তি বলতে ধরেন জিবরাইল আলাইহিস সালামের বা মিকাইল আলাইহিস সালামের ক্ষমতা দেখতে চান। ওনারা অদৃশ্য শক্তি বলতে আপনার সাধারণত সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ অদৃশ্য শক্তি বলতে বোঝায় অশরীরী কোনো আত্মা, ভূত জিন এই ধরনের কিছু। আর বিএনপির কাছে যে অদৃশ্য শক্তি, এটা বিএনপি এবং রবি ভাই হয়তো একটু পরে বলবেন যে অদৃশ্য শক্তি বলতে কি বোঝাচ্ছেন। তো সুতরাং যতক্ষণ পর্যন্ত অদৃশ্য শক্তি বলতে কি বোঝাচ্ছেন এটা না জানবো ততক্ষণ পর্যন্ত ওই বিষয়ে আমি ক্লিয়ার কিছু বলতে পারবো না। তবে আমি বিএনপির রাজনীতি থেকে যেই শিক্ষা পেয়েছি সেটি হলো সবসময় একটা অদৃশ্য শক্তি ওদের ঘাড়ের উপর বসে আছে। তারা সবসময় অদৃশ্যের উপর ভর করে। কখনো ভর করে পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক কোন ক্ষমতা বলে ওদেরকে ক্ষমতায় বসিয়ে দিবেন, এবং কখনো কখনো হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাদের মৃত্যুও কামনা করেন, জিবরাইল আলাইহিস সালামকে মনে মনে আহ্বান করেন, হয়তোবা করেন। আবার ওরা যেভাবে রাজনীতি করছে, আওয়ামী লীগ কোন শক্তির উপরে নির্ভর করে না, আওয়ামী লীগ নিজে শক্তির উপরে দাঁড়িয়ে আছে। আওয়ামী লীগের শক্তি আছে। আওয়ামী লীগের শক্তি একটা সময় ছিল, আমি ক্লিয়ার কাট কথা বলি, একটা সময় ছিল আওয়ামী লীগের শক্তি ছিল জনগণ। এরপরে আওয়ামী লীগকে এমন ভাবে বাংলাদেশের রাজনীতিতে চেপে রাখা হয়েছিল জিয়া রহমান সাহেব আসার পর থেকে, তখন আওয়ামী লীগের শক্তি ছিল আওয়ামী লীগের ত্যাগী কর্মী বাহিনী। তারাই কিন্তু আওয়ামী লীগকে পথ দেখিয়েছে, আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে গেছে। গত 15 বছর এবং এই যে নতুন করে ক্ষমতা আসার পরে এই যে 16 বছরের যে ক্ষমতা, এর মধ্যে আওয়ামী লীগকে পরিচালনা করতেছে আওয়ামী লীগের কিছু লোক, এবং যারা উড়ে এসে জুড়ে বসেছে আওয়ামী লীগের মধ্যে এই ধরনের কিছু লোক আওয়ামী লীগকে পরিচালিত করেছে এবং করছে। আপনি দেখুন, যদি ক্লিয়ার বলি, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এবং আপনার স্থানীয় সরকার নির্বাচনগুলো বা আমাদের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দেখেন যাদেরকে কাউন্সিলর, মেয়র, এমপি দেখছেন, এদের হিস্ট্রি নেন, এরা কত পার্সেন্ট আওয়ামী লীগের ছিল। দেখবেন যে এটা খুব কম। এখন প্রশ্ন হলো তাহলে আওয়ামী লীগ গেল কই? আওয়ামী লীগ আছে, দুঃখে দুঃখে মরছে, বাবার জমি বিক্রি করে এখনো দল করছে এবং ত্যাগ স্বীকার করে মামলা খেয়ে, ওদের নামে মামলা দিচ্ছে বিএনপির লোকজন, ওরা মামলা খেয়ে দলের পালিয়ে গিয়েও দলের পক্ষে কাজ করে। আর যারা আওয়ামী লীগকে সামনে থেকে আপনার নেতৃত্ব দিচ্ছে এখন, এরা কিন্তু দেখে নিজেরা মারামারি করে। এদের সাথে মারামারি হয় আওয়ামী লীগের, অর্থাৎ আওয়ামী লীগ যখন মারামারি হয় আপনি দেখবেন বেশিরভাগ জায়গায় এক পক্ষ আওয়ামী লীগ, আরেক পক্ষ হলো উড়ে এসে জুড়ে বসা আওয়ামী লীগ। এখন এটি আওয়ামী লীগের দলীয় ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার,
এই বিষয়ে আমি কিছু বলবো তার না, মানে কারণ আওয়ামী আমি লীগের কোনো তাদের রাজনীতির মধ্যে কোনো ঠিক ঠিকানা নাই, মানে কেউ শুনে না, না আমি আওয়ামী সেটি লীগ বলছি না, আপনি আবার অন্যদিকে নিজেদের নিবেন না। মধ্যে আমি যেটা নিজেদের বলছি, মারামারি। আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগকে বুদ্ধি দেওয়া আমার সাজে না, কারণ আওয়ামী লীগে অনেক বুদ্ধিজীবী আছে। বুদ্ধিজীবীর দিক দিয়ে বিএনপিতে নেই, আওয়ামী লীগের কোনো অভাব নেই। যে বিএনপিতে নেই। সামসামি করবে, যে সামসামি করবে সে আওয়ামী লীগের বুদ্ধিজীবী। আমি সেটি অন্য আলাপ। তবে অদৃশ্য শক্তি বলতে বিএনপি যেটি বুঝায়, দেখুন, যদি আপনি গত 2 বছরের বিএনপি রাজনীতিটা দেখেন, এর আগে দরকার নেই, শুধুমাত্র 2022 সালের শেষের দিক থেকে যদি আপনি শুরু করেন, বিএনপি কখনো জনগণের শক্তির উপর ভর করেন, কখনো করেন। এখন রবি ভাই হয়তো বিভিন্ন যুক্তি দিবেন, হ্যাঁ, যুক্তির খাতিরে আমরা যুক্তি দেব, রাজনৈতিক ভাষা ব্যবহার করব, রাজনৈতিক চয়ন, অনেক কিছু আমরা কথা বলবো, কিন্তু বাস্তব সত্য হলো বিএনপি কখনো এদেশের জনগণের উপর যেমন ভর করেনি, বিএনপির কর্মী বাহিনীর উপরে ভর করে। বিএনপির গত 2 বছরের রাজনীতি হলো অদৃশ্য শক্তির উপর। সে অদৃশ্য শক্তি কারা? কখনো আমেরিকা, কখনো ভারতের কোন গোষ্ঠীর সাথে লন্ডনে বসে আলাপ আলোচনা, এবং কখনো বাংলাদেশের যারা ব্যবসা বাণিজ্য করেন, এই ধরনের কিছু লুটেরা ব্যবসায়ী আছে, তাদের সাথে যোগসাজশ, কখনো প্রশাসনের কারো কারো সাথে হলে আছে। এবং এগুলা কিন্তু চাক্ষুষ নয়, চোখের সামনে কেউ করে না, এগুলা অগোচরে আপনার অদৃশ্যভাবে চলছে এবং এখনো চলছে, এটি থামেনি। ফলে অদৃশ্য শক্তির উপর কারা ভর করে এবং কারা রাজনীতি করে, এটি দেশের জনগণ ওয়াকিফাই এবং ক্লিয়ার। এখন আমি যে কথাটি চূড়ান্ত ভাবে বলবো সেটি হলো যে এমনও তো হতে পারে বিএনপির এটি একটি রাজনৈতিক পরিভাষা, তবে মুদ্রা কথা হলো এটি যে যাই বলুক, আমি মনে করি আমাদের দেশের জনগণকে বোকা ভাবা ঠিক না, আবার বোকা বানানো ঠিক না। আবার যারা আমরা রাজনীতি করি আমাদেরও উচিত যে জনগণ যাতে আমাদেরকে নিয়ে হাসাহাসি না করে এমন কোনো কথা আমরা না বলি। আর হ্যাঁ, বিএনপি আকারে ইঙ্গিতে বুঝাতে চায়, বিএনপি দলীয়ভাবে না হলেও ওদের কিছু লোক, ওদের কিছু বুদ্ধিজীবী শ্রেণীর লোক আকারে ইঙ্গিতে বুঝাতে চায় প্রশাসন অথবা সেনাবাহিনী অথবা পুলিশ প্রশাসন আওয়ামী লীগকে পরিচালিত করছে। আচ্ছা, যদি তাই হতো তাহলে তো আমরা এদেশের সেনা শাসন দেখেছি অতীতে, এবং বহুবার আমরা দেখেছি সরকারকে কিভাবে সেনা শাসন সময়ে কিভাবে জনগণকে এবং বা যারা রাজনীতিবিদকে কিভাবে কোণঠাসা করা হয়েছিল। এখন সেনাবাহিনী বাংলা জনগণের বন্ধু হিসাবে গত 2 দশক ধরে কাজ করে যাচ্ছে। পুলিশ এই সরকারের আমলে সত্যিকার ভাবে জনগণের বন্ধু হিসাবে কাজ করছে। আজকে আপনি থানায় যান, আপনি কিন্তু চাইলেও ঘুষ দিতে পারবেন না, অসম্ভব। ঘুষ দিতে পারবো না, আমরা তো শুধু অসম্ভব, ঘুষের জন্য দাঁড়াই থাকি। অসম্ভব, আপনি থানার মধ্যে এটা করতেই পারবেন না। তবে এটির অর্থ হলো, কারণ এখানে শিক্ষিত ছেলেরা এখন পুলিশে যাচ্ছে, আগে অত শিক্ষিত ছেলেরা যেত না, এখন বিসিএস ক্যাডার এরা পুলিশে যাচ্ছে। শুধুমাত্র টাকা পাওয়ার জন্যই ওরা মামলা দিয়ে। অভিযোগ তো শুনেন, টাকা কে না চায়? আপনি মৌলভী সাহেবকেও টাকার দেখান, উনিও নিবে। টাকা এমন একটা জিনিস, টাকা দেখলে শয়তানেও হাত বাড়ায়। টাকার আপনি মিষ্টি দোকানে দেখেন, যারা, আমি মিষ্টি দোকান ছাড়া আমাদের দেশের কিন্তু বৈদ্য হুজুর কবিরাজ আছে যারা দিনের হাজিরা মিলায়, তারাও টাকা নেই। টাকা মানুষের যেমন দরকার, জিনদেরও দরকার। তো সুতরাং টাকা ছাড়া, টাকা সবাই নিবে। এখন প্রশ্ন হলো, আগে এই দেশে পুলিশ প্রশাসনে কি পরিমাণ দুর্নীতি এবং টাকার আদান প্রদান হতো, এখন কতটা হচ্ছে আপনাকে দেখতে হবে। ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, পুলিশ জনগণের কাছাকাছি আসছে কিনা, জনগণ পুলিশের কাছে যেতে পারে কিনা এবং বিচার পায় কিনা। 2-1টি ক্ষেত্রে আপনারা রবি ভাইরা উদাহরণ দিতে পারেন যে এখানে পুলিশের ব্যবহারের ক্ষেত্রে এই ব্যত্যয় ঘটেছে, হতে পারে। ওটা ব্যতিক্রম কোনো নিয়ম নয়। 1000-এর মধ্যে 10টা ঘটনা হতেই পারে। তো আমি যেটি বলবো সেটি হলো, আমরা যারা রাজনীতি করি বা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের একটা ব্যাপারে সচেতন থাকা উচিত, অন্তত জনগণ যাতে না বুঝে যে আমরা ওদেরকে বোকা বানাইতে পারছি। আর আমি মনে করি বর্তমান সরকার দেশ চালাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এটা তো সবাই জানে, এখানে অদৃশ্যের কিছু নেই। এবং বাংলাদেশের মন্ত্রীরা, এমপিরা প্রতিনিয়ত কথা বলে যাচ্ছেন, সবকিছু খোলাসা করে যাচ্ছেন, এবং এখন পর্যন্ত এই যে 7 জানুয়ারি নির্বাচনের পর যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের আজকের দিন পর্যন্ত
অতীতের যে কোনো সরকারের চাইতে ভালো সময় অতিক্রম করছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। যে আপনাকে তো প্রথমত আপনাকে দর্শক অনেক প্রশ্ন করেছে। তারপরে ডোনাল্ড লু নিয়ে কেন ওবায়দুল জি, কাদেরের এত মাতামাতি আপনার থেকে শুনতে চাই। প্রথমত যেসব দর্শক ভাই যেটা প্রশ্ন বলছে সেটা করেছেন, নিয়েও ওবায়দুল কাদের সাহেব বলতেছে বিএনপি যেটা বলে নাই, ডোনাল্ড লুকে নিয়ে তো কিছুই বলে নাই। কিন্তু ওবায়দুল সাহেব উনি নিজেই বলছে, নিজে উত্তর দিচ্ছেন। কেন ওনার ডোনাল্ড লুকে নিয়ে এত কেন উৎসাহ কেন? যেসব দর্শক ভাই প্রশ্ন করেছেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন প্রশ্ন করার জন্য। তো আপনারা হয়তো ভাবছিলেন যে প্রশ্ন করলে আমরা বোধহয় বিব্রত হব। না, কারণ আপনারা প্রশ্ন করলে আমরা জানার সুযোগ পাবো, আমরা শেখার সুযোগ পাবো। এবং প্রশ্ন করবেন, উত্তর দিতে পারি বা না পারি, প্রশ্ন অবশ্যই করবেন। কারণ উত্তর যদি দিতে পারি ভালো, না দিতে পারলে শিখে নেব, জেনে নেব কোথাও না কোথাও থেকে। তো অতএব প্রশ্ন অবশ্যই করবেন। তো প্রশ্ন খুব জুৎসই প্রশ্ন খুব একটা আসেনি। তো এখানে একটা প্রশ্ন আসছে যে অর্থনীতি, যেটা আমাদের মাসুম ভাই বলেছেন, দেশের অর্থনীতি তো খুব খারাপ হচ্ছে এবং বিদেশ থেকে যে ভিক্ষা করতেছে এই বিষয়ে কথা বলছেন। দেখুন, সংসারে যখন অভাব থাকে তখন মা কিন্তু যে কোনো ভাবে সন্তানের খাবার জোগাড় করে, এটা মায়ের দায়িত্ব, কর্তব্য। জনগণ বর্তমান সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, জনগণের জানমাল আপনার সবকিছু দেখার দায়িত্ব সরকারের, সরকার সেটি করছে। আর যে লোনের কথা বলছেন, যে বিদেশি লোন, আচ্ছা একটি বছর বলেন স্বাধীনতার পরে, বিশেষ করে ৭৫ 15 আগস্টের পরে লোন ছাড়া কোন সরকার এদেশ চালিয়েছে? সম্ভব নয়। কারণ আমাদের যে সীমিত সম্পদ, আমরা মূলত কৃষির উপরে নির্ভরশীল। আমাদের এই সম্পদ দিয়ে আমাদের ৭.৫ কোটি থেকে যখন ১৭ কোটি লোক হয়ে গেছে, এটার সে অনুযায়ী কিন্তু আমরা ডেভেলপ করি নাই। দেশ যেটুকু ডেভেলপ করেছে শুধুমাত্র গত 15 বছর। আপনি 52 বছর থেকে 15 বছর বাদ দিলে বাকি সময়গুলো ৩৫ আপনার ৩৭ বছর কিন্তু আমরা পিছিয়ে ছিলাম এবং আমাদেরকে পিছনের দিকে টেনে রাখা হয়েছিল। তো সুতরাং দেশ যখন উন্নত হবে তখন স্বাভাবিক কারণে আপনি যদি একটা বিল্ডিং করেন ঘরে, সেখানেও দেখবেন আপনি রড কিছু বাকিতে, কিছু নগদে আনবেন, সিমেন্ট কিছু নগদে, কিছু বাকিতে, ইট হয়তো আগের বছর দাদন দিয়ে আনবেন। সুতরাং রাষ্ট্রীয় কাঠামো এরকম, নগদে লোনে সবকিছু মিলেই চলে। তবে একটা ভালো প্রশ্ন করেছেন যে ৪২,০০০ বিলিয়ন থেকে আমরা ১৪,০০০-এ নেমে গেছি। এটা যেমন সত্য, পাশাপাশি এটাও সত্য যখন ২০০৮ সালে ৭ সালে সরকার পরিবর্তন হয়, মানে তত্ত্বাবধায়ক সরকার আসে, ওই সময়ে আপনার ৬,০০০ বিলিয়ন থেকে বর্তমান সরকার ৪২,০০০-এ নিয়েছে, এটাও সত্য। তো সুতরাং ৬,০০০ বিলিয়নে যদি রাষ্ট্র চলতে পারে খুব একটা সমস্যা না হয়, ১৪,০০০ বিলিয়ন অনেক বেশি, সুতরাং তার ডবলের চাইতে বেশি। অতএব আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। হ্যাঁ, আপনি একটা তাহলে জায়গায় আতঙ্কিত সঠিক হওয়ার মতো বলেছেন। যদি কিছু না থাকে তাহলে ব্যাংকে কেন ঢুকতে পারছে না সাংবাদিকরা? আতঙ্কিত হওয়ার তো কিছু নাই, ঠিক আছে, আমরা জানি। ব্যাংকে কেন ঢুকতে পারছে না? সাংবাদিকরা অবশ্যই ঢুকবে, কিন্তু যখন তখন যে কোনো জায়গায় হুটহাট করে ঢুকার সুযোগ নেই। এবং এটার প্রসিডিউর মেনটেন করে যদি ঢুকতে চায় অবশ্যই ঢুকতে পারবে এবং ঢুকার সুযোগ আছে, দিচ্ছেও। এখানে আমাদের প্রিয় আমার রবি ভাই কথা বলেছেন, উনি বলেছেন মানে অদৃশ্য শক্তির ব্যাপারে বলেছেন, টাকার বিনিময়ে যে অদৃশ্য শক্তির কথা উনি বলেছেন, যেটা আমি নাকি বলেছি, এবং উনি বলেছেন হাসিনা ঋণ করেছে এবং কারা দেশ চালাচ্ছে। আমি বলি ঋণ একটা, এটি সত্য, চায়না ঋণ যে কোনো দেশের জন্য, আমাদের মতো দেশগুলোর জন্য চায়না ঋণ একটু আতঙ্কে। এই কারণে আতঙ্কে, চায়না ঋণের খেসারত কিভাবে শ্রীলঙ্কা দিয়েছে এটি আমরা দেখেছি। ওদের একটি বন্দর চায়নাদেরকে দিয়ে দিতে হয়েছে। তো বর্তমান সরকারের গত 15 বছরের যে ক্যারিসম্যাটিক আমাদের কি অভিজ্ঞতা দিতে হবে? আমাদের এবং আমাদের দেশ চালানোর আমাদেরকে কি দিতে হবে সেটা বলছি। গত 15 বছরে বর্তমান সরকারের দেশ চালানোর যে দক্ষতা এবং বিভিন্ন ঋণ, বিশ্বব্যাংক বলেন, IMF বলেন, যে ঋণগুলা নিচ্ছে, যেভাবে কিস্তি পরিশোধ করছে সঠিক সময়ে, তাতে আমি মনে করি এই সরকার যদি ক্ষমতায় থাকে, চায়না না, যদি শয়তানের কাছ থেকেও ঋণ নেয়, বাংলাদেশ সরকার সেই ঋণ সঠিক সময়ে পরিশোধ করতে পারবে বলে আমার
বিশ্বাস এবং এই দেশের জনগণও সেটি বিশ্বাস করে। এবার আসি লু। দেখেন, এখন তো গ্রীষ্মকাল, স্বাভাবিক কারণে দক্ষিণ পূর্ব দিক হইতে বায়ু প্রবাহিত হয় এবং লু হাওয়া মাঝে মাঝে আসে। এপ্রিলেও বাংলাদেশে প্রচুর লু হাওয়া এসেছে। এটি নিয়ে যারা ভাবে তারা বলতে পারে, এটি নিয়ে সাধারণ জনগণ ভাবে না। ওবায়দুল কাদের সাহেব কারণ এই ভদ্রলোক, এটা যদি এস্কিমোদের কোন লোক বাংলাদেশে আসতো কিংবা এলিয়েনদের কেউ বাংলাদেশে আসতো, এটা নিয়ে সবাই একটু চিন্তা থাকতো, আতঙ্কিত থাকতো। উনি এই ভদ্রলোক বাংলাদেশে বহুবার এসেছেন। ওনার কাজ, যেহেতু বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে উনি নতুন রাষ্ট্রদূত আসার আগাম ওনার উনি সরকারের সাথে কিছু বিষয় আলাপ করবেন, যেটি রবি ভাই বলেছেন। কথা তো স্পষ্ট, যখন বাইরের কেউ এভাবে আসে উনি কিন্তু প্রোগ্রাম দিয়ে দেন যে এই আলাপ হবে। যদিও নির্বাচনের আগে অনেকেই অনির্ধারিত আলাপ আলোচনা অনেকের সাথে করেছেন, তবে সেটি হতে পারে। বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলের সাথে, যে কোনো সংগঠনের সাথে লু বসতেই পারেন। আজকে যদি রবি ভাইও লুকে আহ্বান করেন যে আমি আপনার সাথে 10 মিনিটের একটা ইন্টারভিউ নিতে চাই বা 2 মিনিটের একটা ইন্টারভিউ নিতে চাই, আমার দৃঢ় বিশ্বাস লু সেটি প্রত্যাখ্যান করবে না। সুতরাং উনি মার্কিন একজন প্রতিনিধি হয়ে আসতেছেন, উনি সরকারের সাথে আলাপ করবেন এবং সৌজন্যতার খাতিরে বিএনপির সাথে বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে বসতেও পারেন, নাও বসতে পারেন। এটি নিয়ে ভাবার কিছু নেই, কারণ উনি যখন বারবার আসছে ওনাকে আমরা চিনে ফেলছি, ওনার মুরদও আমরা জানি, আর উনি কেন আসে সেটাও জানি, এবং কারা উনি আসলে খুশি হয়। উৎসাহী ওবায়দুল কাদের সাহেব কেন উনি আসলে, আমি আসতেছি ওবায়দুল কাদেরের জায়গায়, উনি আসলে কারা খুশি হয় সেটিও আমরা জানি। আর ওবায়দুল কাদের সাহেব যেটি বলেছেন, এটি তো উনি সত্য কথা বলেছেন। উনি বলেছেন যে কারা অদৃশ্য শক্তি, উনি কিন্তু বিএনপির কথা বলেছেন। লু আসলে কারা খুশি হয়, বিএনপির কথা। আচ্ছা, সবশেষে আমি আরেকটি কথা বলি, রবি ভাই একটু সংশোধনী দিই। রবি ভাই আমার এলাকায় উপজেলা নির্বাচনে রেফারেন্স দিয়েছেন এবং সরকারের নীতি নির্ধারকরা বলেছেন যে আত্মীয় স্বজন কেউ যাতে প্রার্থী না হয়, এবং আত্মীয় বলতে কাদেরকে বুঝিয়েছেন এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন। তো এখানে যেটি কোম্পানিগঞ্জে নোয়াখালীতে হয়েছে সেটি হলো, নোয়াখালীতে 3 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। একজন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সাহেব, উনি যথেষ্ট জনপ্রিয় ব্যক্তিত্ব। আরেকজন তরুণ প্রজন্মের নেতা, সাবেক যুবলীগ নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী ফিফল চৌধুরী, উনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি বর্তমানে তরুণ সমাজের মাঝে। আরেকজন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের ভাই শাহাদাত হোসেন। এখন দেখুন, দেশে গণতন্ত্র আছে বলেই মনোনয়নপত্র দাখিল করেছে। মনোনয়নপত্র দাখিল করা গণতান্ত্রিক অধিকার। জনগণ সিদ্ধান্ত নিবে তারা 3 জনের মধ্যে কাকে বেছে নেবে। তবে বিভিন্ন কারণে জটিলতায় শাহাদাত হোসেন সাহেবের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি 2 জন মাঠে আছেন। 2 জনের মধ্যে বাদল সাহেবের, মিজানুর রহমান বাদল সাহেবের মার্কা দোয়াত কলম, আর আমাদের ফিফল চৌধুরীর মার্কা হলো আপনার আনারস। 2 জনেও যথেষ্ট জনপ্রিয়, 2 জনে মাঠ চষে বেড়াচ্ছেন। 2 জনের মধ্যে একজন অবশ্যই নির্বাচিত হবে। তবে একটি কথা পরিষ্কার, কোম্পানিগঞ্জের রাজনীতিতে জনাব আব্দুল কাদের মির্জা, বিশেষ করে আমাদের মাননীয় মেয়র, উনি অত্যন্ত জনপ্রিয়। জনগণ কিন্তু ওনার সিদ্ধান্তকে সবার আগে সম্মান করে এবং সমর্থন দেয়। সুতরাং উনি কিন্তু আওয়ামী লীগের একজন নির্বাচিত মেয়র হিসাবে উনি ওনার দায়িত্ব পালন করছেন, এবং যে 2 জন প্রার্থী হচ্ছেন 2 জনে আওয়ামী লীগের, জনগণ সঠিক প্রার্থী নির্বাচিত করবে। তো আমি মনে করি যে এই বিষয়ে অবশ্যই রবি ভাই বুঝছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন, সে আত্মীয়রা এখন আর নির্বাচনে নেই। হ্যাঁ, যদি নির্বাচনে শাহাদাত হোসেন সাহেবের মনোনয়নপত্র বাতিল নাও হতো, তাহলে উনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে 3 জন দর্শক আছেন। আজহারুল ইসলাম তালুকদার, আমি একটা সম্পূরক প্রশ্ন করি। এই না, সম্পূর্ণ প্রশ্নটা করি আপা একটা। নোয়াখালী সদরে উপজেলা চেয়ারম্যান হয়েছে, নির্বাচন হয়ে গেছে অলরেডি।
সদরের এমপি একরাম সাহেবের ছেলে হলো, সেখানে আওয়ামী লীগের জেলা সভাপতি সেলিমকে হারায়া উনি নির্বাচিত হয়ে গেছেন। তাহলে প্রধানমন্ত্রী যে সংজ্ঞা দিল আত্মীয় কাকে বলে, তো পোলাও বুঝে আত্মীয় না। আর মিজানের কথা আপনি বারবার বলতেছেন, বাদলের কথা, মিজানুর রহমান বাদল আপনার ওবায়দুল কাদের সাহেবের ভাগিনা, ওবায়দুল কাদের সাহেবের ভাগিনা যিনি মঞ্জু, সে কিন্তু প্রার্থী হয় মঞ্জু ভাগিনা, প্রার্থী হওয়ার পদ্ধতি হচ্ছে প্রার্থী হয়। মিজান ওবায়দুল কাদের সাহেবের কোনো আত্মীয় হয় না। কোম্পানিগঞ্জ আওয়ামী লীগেরও সেক্রেটারি কিন্তু মিজান, কোম্পানিগঞ্জ উপজেলা সেক্রেটারি, এবং সে মিজানও আত্মীয়, মঞ্জু আত্মীয়, শাহাদাত আত্মীয় হয় না। একরামের পোলা যিনি নির্বাচিত হইলো, এর চেয়ে তো বড় ব্ল্যান্ডার আর কিছুই হতে পারে না। কি আত্মীয় বুঝান? প্রধানমন্ত্রী আত্মীয়র সংজ্ঞা দিছে, কত জানে প্রধানমন্ত্রী আত্মীয় সংজ্ঞা। জি, আজহারুল ইসলাম তালুকদার। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আমাকে সুযোগটা দেওয়ার জন্য। আমি সম্মানিত আলোচক নজিবুল সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই। উনি ইতিমধ্যে যে ব্যাখ্যা দিলেন অর্থনীতির বাস্তবতাটা যেটা দেখতে পাই আমরা, সেটা সম্পূর্ণ বিপরীত, এবং ওনার বক্তব্য সত্য হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ হলো যে রিজার্ভ ইতিমধ্যে অর্থনীতিবিদ অনেকেই বলেছেন যে 10 বিলিয়নে নেমে আসছে। এটা আমরা দেশবাসী সবাই জানি যে এই সর্বশেষ যেটা টাকার অবমূল্যায়ন করা হয়েছে 7 টাকা করে, তারপর কমার্শিয়াল ব্যাংক সবগুলো খালি হয়ে গেছে, দুর্বল ব্যাংকগুলোর কাঁধে পঙ্গু ব্যাংকগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে এই সাংবাদিকের প্রবেশাধিকার রেস্ট্রিক্টেড করা হয়েছে। তো আবার আপনি অন্যটা আলোচনা করেন, এটা তো আলোচনা হয়েছে, রবি ভাই তো ওনার বক্তব্যে বলেছে এই কথাগুলো। অর্থনীতি তো একটা দেশের, একটা ব্যক্তির, একটা পরিবারের, একটা রাষ্ট্রের ব্যাকবোন, সবচেয়ে বড় শক্তি। সেই অর্থনীতি বলতে অর্থনীতির অবস্থাটা এতটাই দুর্বল যে এখন যেভাবে নজরুল সাহেব বললেন, তার অর্থ হলো যে আমি খাদে পড়ে গেছি, উঠে আসতে পারবো, এইরকম অর্থ। কিন্তু বাস্তবতা যেটা ইতিমধ্যে আসছে, ফরাসুদ্দিন সাহেব তো বঙ্গবন্ধুর সময় থেকে তার সাথে ছিলেন। উনি এক সম্প্রতি বক্তৃতায়, নিশ্চয়ই এখানে বিজ্ঞ আলোচক জানেন যে উনি সম্প্রতি এক বক্তৃতা মানে বলতে গিয়ে কথা বলছেন যে জীবনে ভয় সবারই আছে। তার মানে সেও সত্য বলতে পারছেন না। তো কোন অবস্থায় অর্থনীতি, সেটা ওনাকে জানতে চাই যে আসলে বাস্তবতা কি, এবং আগামী দিনে জানা যাবে। তো এটা গোপন করে লাভ, যে আগামী দিনে জানা যাবে না। এদেশে কিন্তু দুর্ভিক্ষ একবারই হয়েছে, সেটা আমেরিকার সময়। এদেশে 2বার শেয়ার বাজার লুট হয়েছে, সেটা আমেরিকার সময়। এটা আমেরিকার সফলতা। হেলিকপ্টারে একবারই ভোট আনা হয়েছে, সেটা আমেরিকার। সুতরাং এই ব্যর্থতা সত্যভাবে স্বীকার করে তারই সফলতার দিকে গেলে দেশের জন্য কল্যাণ হবে। কিন্তু ব্যর্থতাকে তোফাজ্জল হোসেন, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্যানেলের সবাইকে আমার সালাম। আমাকে শোনা যাচ্ছে আছেন আপু? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ছোট্ট করে আমার 2টা প্রশ্ন করব। জি প্লিজ। নজিবুল আকবর, আমাদের আওয়ামী সাংবাদিক নজিবুল আকবর ভাইয়ের কাছে 2টা প্রশ্ন থাকবে। 1 নম্বর প্রশ্ন হলো, পরিবার এবং আত্মীয় 2টার মধ্যে কি কি ব্যবধান আছে দয়া করে একটু বলবেন। আত্মীয় কাকে বলে, পরিবার কাকে বলে, দয়া করে একটু বোঝাবেন। আমি বুঝতেছি না, আমি ছোট মানুষ, আমি এটা বুঝি না। 2 নম্বর প্রশ্ন, কিছুক্ষণ আগে আপনি ব্যাখ্যা দিলেন যে তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায় আসে তখন নাকি $6.7 বিলিয়ন রিজার্ভ রেখে গেছে। এখন $42 বিলিয়ন গেছে, এটা শেখ হাসিনার কৃতিত্ব, আলহামদুলিল্লাহ, এটা আমি মেনে নিছি। কিন্তু আরো একটা কথা আপনাকে বলতে চাই, 12 টাকা কেজি চাউল, 4 টাকা প্রতি পিস ডিম, দয়া করে আইনা দেন। আপনি $6.7 বিলিয়ন রিজার্ভ থাকলেও বাংলাদেশের মানুষ অনেক ভালো থাকবে। চাউল হবে 10 টাকা কেজি, আর ডিম হবে প্রতি পিস 4 টাকা। এটা নিয়ে আসেন, আপনি ওই ডলারে বাংলাদেশ চলবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন জহির ভাই, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। হাসিনা আপা, আপনাকে ধন্যবাদ। আমার 2 অতিথিকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। হাসিনা আপা, আপনার
রাজনীতিতে ওই যে কিনা বলে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওদিনকে বক্তৃতা বলেছিলেন যে অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছেন। আমি গতকালকে কয়েকটা টক শোতে আমি ঢুকি নাই, তবে দেখেছি আপনাদের এখানে দেখছি কয়েক জায়গায় নেতারা ওনাদের নজিবুল বশর আকবর ভাইও বলেছেন যে অদৃশ্য শক্তিটা কি ওনারা নাকি জানেন না। এটা কোন অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে, ওনারা এটা জানেও না জানার ভান করছেন। কারণ অদৃশ্য শক্তি বাংলাদেশকে কে চালাচ্ছে আমি সরাসরি বলে দেয়, অদৃশ্য শক্তি ভারত। এই অদৃশ্য শক্তি আমাদের বাংলাদেশকে চালাচ্ছে এবং আওয়ামী লীগকে চালাচ্ছে। ওনাদের নেতারা তো বলেছেই, ওবায়দুল কাদের সাহেব নিজেও তো নির্বাচনের পরপর বলেছেন যে ভারত না থাক আমাদের পাশে। প্রশ্ন বা মতামত কি আপনি তো মতামত দিচ্ছি জি না, ওই যে যেটা আপনার হেডলাইন করছেন আমি সেটাই বলছি যে আমাদেরকে ভারত পাশে না থাকলে আমরা নির্বাচন করতে পারতাম না, ভারত না থাকলে আমরা ক্ষমতা আসতাম। এটা তো বিবালকের মতন সত্য। তাহলে অদৃশ্য শক্তি কি এটা তো ওনারা তো বুঝেন। আর এখন আমি এই যে বাংলাদেশ ব্যাংকের একটা ব্যাপার আমি দেখছি যে কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় নাই। এর কারণটা কি? সাংবাদিককে কেন ভিতরে ঢুকতে দেওয়া নেই? আর কিছুদিন পর আবার সাংবাদিককে ডাকা হলো, কিন্তু সাংবাদিকরা তাদের সেই সংবাদ সম্মেলনে বয়কট করেছেন। এখন এই সাংবাদিকদেরকে ভিতরে কি কারণে, কি এমন ছিল যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা গেলে এটা প্রকাশ হয়ে যাবে যে বাংলাদেশের ক্ষতি হবে, ওনারা কেন সাংবাদিকদেরকে ওইখানে ভিতরে ঢুকতে দেয় নাই? এই প্রশ্নের উত্তরটা একটু নজিবুল বশর সাহেবকে আমি জানতে চাই। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। হাবিব ভাই, আপনার প্রশ্ন বা মতামত এবং কোথা থেকে বলছিলেন প্লিজ 1 মিনিটে শেষ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম নজিবুল আকবর সাহেবের কাছে। তো আমার প্রশ্ন হচ্ছে অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে, তো আমরা অদৃশ্য শক্তি বলতে তো আমরা জানি ইন্ডিয়া দেশ চালাচ্ছে, তো এটা কেন ওনারা মানে না? যদি ওনারা মানতো বাংলাদেশে যে ভারত বিরোধী আন্দোলন হয়েছে তা উনি নজিবুল আকবর সাহেব নিজে অংশগ্রহণ করতো। যদি নজিবুল আকবর সাহেব যখন অংশগ্রহণ করেন নাই তো নিজে, তার মানে উনি ভারত, ওনাকে আমরা ভারতের লোক বলবো। আর বাংলাদেশে ভারতের 9 লক্ষ লোক, অনেক লোক চাকরি করে, আমাদের দেশের লোক বেকার, তো ওনারা এই ব্যাপারে তো কথা বলে না। তো ওনাদের আমরা তো ভারতের লোক বলা তো কি বলবো? জায়গার উত্তরগুলো দিয়ে যাবেন। আর ওনারা আওয়ামী লীগ করেন, আজকে তো আওয়ামী লীগের দ্বারা ওনাদের এরকম ক্ষতি হয় তখন তো ওনারা বলবে না যে আওয়ামী লীগ বল, তখন বলবে, এখন বলবে না। এখন কারণ ওনাদের তো আওয়ামী লীগের তার উপকার হইতেছে, ফকরে টাকা ঢুকতেছে। বাংলাদেশ ব্যাংকের এই যে আসালাম খাইছে পয়সা, তার আর কি একসাথে সব বাংলাদেশ ব্যাংকের 57 জন পদত্যাগ করছে, এগুলো তো ওনাদের উন্নয়ন। তো উন্নয়ন গুলো মানেন আমরা তো আর কিছু বলবো না। ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমি মনির ইসলাম, আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। প্রথমত শেষে যিনি প্রশ্ন করছেন ওনারটা আগে দিয়ে দিই। উনি বলেই দিচ্ছেন অদৃশ্য শক্তি মানে ভারত। তো তাহলে তো এটা অদৃশ্য না, এটা দৃশ্যমান। ভারত দেশ চালাচ্ছে, তার মানে বাংলাদেশ ভারতের অংশ, এটা আপনারা বলতে চাচ্ছেন। তাহলে তো ভারত যেতে বাংলাদেশের আর ভিসা পাসপোর্টের দরকার নেই, আমরা এমনি চলে যেতে পারি। এখন প্রশ্ন হলো আমরা যেতে পারি কিনা। যদি না যাই, সুতরাং ওইটা আলাদা দেশ, আলাদা সংবিধান, আর বাংলাদেশ আলাদা দেশ, আলাদা সংবিধান। আর ভারতের পণ্য বর্জনের ব্যাপারে বলেছেন যে নজিবুল আকবর সাহেব ওখানে অংশ নিত। ওই আমি তো কোথাও বর্জনের কিছু দেখিনি, ওটা শুধুমাত্র বিবৃতিতে। বাস্তবে কেউ ভারতের কিছুই বর্জন করেনি। আপনি বাসগুলাতে যান, শ্যামলী পরিবহনে যান, গ্রিন লাইনে যান, কলকাতা যাত্রীরা দেখবেন কারা। সীমান্ত এলাকাগুলোয় যান, কলকাতায় কারা ঢুকতেছে, ত্রিপুরায় কারা ঢুকতেছে দেখবেন। এবং ভিসা, ভারতের ভিসার হার আগের চাইতে বাড়ছে না কমছে সেটি দেখবেন। ভারতীয় শাড়ি ব্যবহার করে না এরকম কারা আছে আপনি দেখেন। ওইটা শুধুমাত্র একটা রাজনৈতিক স্ট্যান্ডার্ড এবং বক্তৃতা বিবৃতির ভাষা। আমরা কেউ কিন্তু ভারতীয় পণ্য বর্জনের মধ্যে নেই। এটা হলো সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য, জাস্ট আপনার ভাইরাল হওয়ার জন্য একটা মাত্র আপনার চেষ্টা একটা গোষ্ঠী। ভাইরাল হওয়ার জন্য শুধু ভারত বর্জন কেন করবে? এই বিষয়টা নিয়ে আমার আলাপ করতেও ইচ্ছা হয় না এই কারণে, কারণ ভারত বিরোধী কোনো কিছুই বাংলাদেশে নেই। এবং ভারত বিরোধী বর্জন বলেন, ভারতের পণ্য বর্জন বলেন, কোনো কিছু কেউ করছে না। ভারতীয় গরুও তো বর্জন হয় নাই এখন পর্যন্ত। তো অতএব এগুলো বলে লাভ নেই। বিবৃতি, বক্তৃতা বিবৃতিতে আমরা যা বলি বাস্তবে আমরাও তা মানি না। আমরা তো দেখছি যে শীতের দিনে কাশ্মীরের কম্বল গায়ে দিয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান দিতে আমরা দেখছি। তো অতএব এই ধরনের বর্জন দিয়ে কোনো কাজ হবে না। যারা কোকাকোলা খায়, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন তাদের মতো। কোকাকোলা যেমন ইসরায়েলি পণ্য নয়, কিন্তু আমরা মনে করি এটা ইসরায়েলি পণ্য, এরকম আর কি। তো তারপরেও আপনি প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
যে আপনি যে অদৃশ্য শক্তির কথা বলেছেন আপনার দৃষ্টিতে এটি অদৃশ্য শক্তি, তাহলে অদৃশ্য শক্তি যদি একটা দেশ হয় তার মানে দেশ তো আর দেশ চালায় না, দেশের মানুষ দেশ চালায়। যখন কোনো মানুষ দেশ চালায়, কোনো মানুষ যখন কারো উপর শোয়ার হয় তখন এটি কিন্তু চোখে পড়ে, এটা আর অদৃশ্য থাকে না। যদি বুদ্ধির শোয়ার হয় তখন এটি চোখে পড়ে না। আচ্ছা, আরেকজন বলেছেন যে আপনার ওই একই কথা ঘুরে ফিরে, ওই যে মুরব্বী উনি সেই রিজার্ভের কথা বলেছেন এবং উনি বলেছেন যে 12 টাকা সের চালের কথা। না, আপনি সত্য কথা বলেছেন। দেখুন, শায়েস্তাকার আমলে তো 1 টাকায় 5 মণ চাল পাওয়া যেত, তাহলে পাকিস্তান আমলে সেটি পাওয়া যায়নি কেন? বা ব্রিটিশ আমলেও সেটি পাওয়া যায়নি কেন? পাকিস্তান আমলে মনে করেন 1 টাকা বা 8 আনা 12 আনায় চাল পাওয়া যেত, স্বাধীন বাংলাদেশে সেটি পাওয়া যায়নি কেন? আচ্ছা, আবার বঙ্গবন্ধুর সময়ে চালের দাম যখন 10 টাকায় হয়েছে তখন অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু 1981 সালের সংবাদপত্রগুলোর হেডলাইন এখনো আমার মনে পড়ে, জিয়া শাহীর অবদান 10 টাকা চালের দাম, সাপ্তাহিক খবর পত্রিকার মানে হেডলাইন এখনো আছে। তো সুতরাং কমে নাই কেন? আবার তখনকার পরে এরশাদের আমলে চালের দাম বাড়ছে কেন? এখন প্রশ্ন হলো বাড়ছে এই কারণে, এখন আরো ডাবল তিনটা এটা বাড়ছে এই কারণে আপনি ওই সময়ে যে দামে যে জিনিস খেতেন এখন তো ওই জিনিস নেই, আবার ওই সময় আপনার যে বেতন ছিল এখন সেই বেতনও নেই। একটা ইলিশ মাছ 6 টাকায় পাওয়া যেত, হ্যাঁ, এখন কি একটা ইলিশ মাছ 6 টাকা পাবেন? যখন 6 টাকা পাওয়া যেত তখন একজন কামলা, ক্ষেতের কামলা, দিন মজুর দৈনিক 5 টাকা পেতেন, দুপুরবেলায় ভাত খেতেন, সকালবেলায় চা নাস্তা খেতেন আর পান বিড়ি খেতেন এবং মালিকের কাছ থেকে 5 টাকা পেতেন। তো এখন তো 5 টাকার দিন নাই, এখন তো ঘর থেকে বের হলে তার মিনিমাম ইনকাম না থাকলেও 500 টাকা, একদম মিনিমাম ইনকাম। কোন কামলা আপনি 700 টাকার নিচে পাবেন না। আর কামলায় তো এখন পাবেন না, কামলারও আকাল, সব দেখবেন যে ভ্যান গাড়ি চালাচ্ছে, তারপর অটো গাড়ি চালাচ্ছে, যাদের ডেলি ইনকাম আছে 1000 টাকার উপরে। তো সুতরাং আপনি ওই জায়গায় ফেরত চাইলে কৃষক মারা যাবে। আপনার 10 টাকার চাল চাইতেছেন তো কৃষকের 12টা বাজবে। এখন আপনি হয়তো বলতে পারেন কৃষক যদি 12টা না বাজে তাহলে বীজের দাম, আপনার সারের দাম, কীটনাশকের দাম কমান। তাহলে আপনাকে আন্দোলন করতে হবে যারা এই জিনিসগুলো বানায়, যেমন সারের মেন চালান সোভিয়েত ইউনিয়ন, সাবেক সোভিয়েত মানে রাশিয়া, তাহলে ওদের বিরুদ্ধে আন্দোলন করেন, আপনারা সারের দাম কমান। কীটনাশক কোম্পানিগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম, আপনি তাদের বিরুদ্ধে আন্দোলন করেন, কীটনাশকের দাম কমান। বীজগুলো বেশিরভাগ জাপান, থাইল্যান্ড, মায়ানমার থেকে আসে, তাদেরকে বলেন আপনারা দাম কমান, হবে না। কারণ বৈশ্বিক অর্থনীতি এখন আর সেই বুঝাইলেন, এটাতে বেশি সময় দিচ্ছেন, চালের দাম কেন বেশি 50 টাকার আর নাই না, ওটাই তো না। কারণ ওনারা মনে করে কি, আমাদের মুরব্বীরা একটা জিনিস মনে করে কি, 10 টাকার চাল কেন 20 টাকা বা 70 টাকা হলো, এটা ওনারা বুঝতে হবে। তো ধন্যবাদ। না, বাংলাদেশ ব্যাংকে কেন আপনি তো সাংবাদিকরা কেন ঢুকতে পারবে না? আমি তো গত বৃহস্পতিবারে ঢুকছি, কই বাধা দেয় নাই তো। হ্যাঁ, পিটার হাস নাকি আমি তো বৃহস্পতিবারে ঢুকছি, কো বাধা দেয় নাই তো। আমি তো বৃহস্পতিবারে বাধা দিতে দেখিনি। পিটার হাস বাংলাদেশ ব্যাংক কেন? আমি তো বৃহস্পতিবারে ব্যাংকে ঢুকেছি, কই বাধা দিতে তো দেখিনি। আমি তো একা ঢুকিনি, আমি ঢুকছি, জনকণ্ঠের শরীফ সাহেব ঢুকছে আমার সাথে, তারপরে আপনার আমাদের ইত্তেফাকের বাবুভাই ঢুকছে, কই আমি তো কারোর দেখি নাই যে বাধা দিছে। আচ্ছা, তাহলে পত্রিকা মিথ্যা কথা বলছে? পত্রিকা মিথ্যা বলছে সেটা বলবো না, পত্রিকায় জবাব দিতে পারবে কোন সাংবাদিককে কোন সময়ে ভিতরে ঢুকতে দেয় নাই, কোন সাংবাদিককে কোন সময়ে কেন ভিতরে ঢুকতে দেয় নাই, যারা নিউজ করছে তারা এটা জবাব ভালো দিতে পারে। আচ্ছা, আওয়ামী লীগ গণনা সাংবাদিকরা ঢুকতে পারবে, আর অন্য গণনা সাংবাদিকের মধ্যে আবার আওয়ামী লীগ বিএনপি গণনার করেন কেন? এটা তো আমরা করি না, এটা বিএনপি আলারাই করে। ওদের গণনার কিছু সাংবাদিক বানায় বাইরে পাঠায় দেয়, যারা প্রভাকাণ্ড চালায় বিভিন্ন ধরনের। ওকে, এবার মনির ইসলাম রবি ভাইকে আমরা বলতে দেই। মনির ইসলাম রবি ভাই, উনি তো চালের দাম কখন কি সবকিছু এবং কিভাবে সব সাজেশন মোটামুটি উনি দিয়েছেন। তারপরে ডোনাল্ড লুইয়ের ব্যাপারে সবকিছু উনি মোটামুটি ব্যাখ্যা দিয়েছেন। আপনার কাছে শুনতে চাই আপনি কি বলবেন এগুলো।
ধন্যবাদ আপা আপনাকে। আর আপনার একটা শব্দ হয়, একটা শব্দ হয় কেন? মানে আপনার মাইক্রোফোন থেকে আপনি নড়াচড়া করলে মনে মাইক্রোফোন থেকে শব্দ হয় মন। ধন্যবাদ আচ্ছা, একটু শেষ করি রবি ভাই। একজন একটা প্রশ্ন করতে, উনি বুঝেন না পরিবার আর আত্মীয়, এটা একটু বলেন। মা বাবা ভাই বোন দাদা দাদি এই শুধুমাত্র এই বিষয়টা হলো পরিবার। আর আত্মীয় বলতে বোঝায় যেমন আপনার ছেলের বউ, মেয়ের বউ, নাতির বউ, এবং অনুরূপ ভাবে চাচার ছেলে, চাচির মেয়ে জামাই। মানে আমাদের পরিবারের বাইরে যে কুটুম বলতে আমরা যেটা বুঝাই কুটুম, এরা হলো আত্মীয়। হ্যাঁ, ভালো বলছেন, অনেক ভালো বলছেন। পরিবার এবং আত্মীয় সংজ্ঞা দিয়ে দিয়েছেন। অনেক শুনেন, উনি তো সাংবাদিক মানুষ, ওনাদের হলো প্রবলেম আছে, ওনারা ওগুলি বলতে পারে না। সেদিনে যে সমকালের মালিক আপনার একে আজাদ বলছে যেন আমরা ইচ্ছা করলেও এই সংবাদ ছাপতে পারি না। আমাদের সাংবাদিকদের বলে যদি আমি অকাম করছি, এটা যদি পত্রিকা ছাপোস তাহলে তোর মালিকের খবর আছে। আমাদেরকে এইভাবে ধমক দেয়। এটা হলো একটা মালিকের কথা বললাম। আর পরিবারের অর্থটা বললাম। শাহজাহান খানের পোলা প্রথম ধাপে মাদারীপুর সদরের উপজেলা চেয়ারম্যান হয়েছে। একরামুল করিমের ছেলে নোয়াখালী সদরের প্রথম ধাপে চেয়ারম্যান হয়েছে। আত্মীয় স্বজন পরিবার কাকে বলে এর ব্যাখ্যা মুজিবুল আকবর সাহেব যে দেন, লজ্জা শরম আছে আপনাদের? লজ্জা শরম আছে? আপনার বৃহত্তর নোয়াখালীর লোক সাহেব, আপনার নোয়াখালীর জেলা সদরে এমপির পোলা উপজেলা চেয়ারম্যান হয়েছে। আপনি আইসেন এখানে ব্যাখ্যা দিতে পরিবার নিয়ে। আপনার প্রধান যদি চায় আপনি কি করবেন? জনগণ যদি তাকে চায় আপনি তো না করতে পারেন। আপনি জনগণ আপনি জনগণ যদি চায়, আপনার কার্যনির্বাহী কমিটির মিটিং এর মধ্যে আপনি এটা পাস করলেন কেন? আপনি কেউ কইছে? আপনি এটা বুঝেন না যে জনগণ এটা বুঝতে আমাদের বোকা পেয়েছেন। গণতন্ত্র মানে কিসের গণতন্ত্র? আপনি কার্যনির্বাহী কমিটির মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নিলেন যে এই লোক নির্বাচন আসতে পারবে না, আর এখন আপনি সেখানে ছাপাই গাইতেছেন এটা সম্বন্ধে আপনি কথা বলতেছেন। আপনার কোনো লজ্জা শরমই নাই। ধন্যবাদ। এই যে চালের দাম বললো আপা, দেখেন উনি নিজেই বলছে কিন্তু যে শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতা ছিল 10 আনা 12 আনা চাইলা ছিল। আবার শেখ মুজিবুর রহমানের সময় 10 টাকা চাইলেছে। এটা উনি 10 আনা থেকে 12 আনা, তার মানে 1 টাকাও না। উনি মাত্র 3 বছর ক্ষমতা ছিল, এর মধ্যেই এক্সপ্যান্ড করে 10 টাকা চলে গেছে। তাহলে আপনার এই ক্যালকুলেটারে আপনি দেন তো, এটা তো কাভারও করবে না কত শতাংশ হয়েছে। 10 আনার চাইল যদি 10 টাকা হয়, তার শতকরা গড় কত এখন? কেন হয়েছে? ওই যে লুটপাট করছে শেখ মুজিব। ওই যে খাদ্য বোঝাই জাহাজ ফেরত দিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ওই কারণে খাদ্য ফেরত দিয়ে গেছে, ওই কারণে হয়েছে। বাংলাদেশে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করেছে তখন মার্কিনীরা। বাংলাদেশে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করা হয়েছিল, এটা আপনিও জানেন, স্বীকার না করলেও আপনি ঠিকই বুঝেন। এটা একটা কথা হইলো নাকি? আরে আকবর ভাই, আপনি একটা সাংবাদিক মানুষ, এতক্ষণ আপনার আন্ডিও কথা বলতেন, সময়টা ছিল আমার, তার মধ্যে প্রশ্ন উত্তর দিবেন কইয়া আপনি ঢুকে আধা ঘন্টা কথা কইলেন, এরপরে আবার আপনি আমার লগে কথা তর্ক করেন। আপনার উত্তর আমি দিচ্ছি, আমাকে দিবেন না সুযোগ? তাহলে তো গণতান্ত্রিক অধিকার হরণ করতেছেন। আপনি বলছেন যে 10 আনার চাইল 10 টাকা হয়েছে। আমি এটার ব্যাখ্যা দিছি কেন হয়েছে। যে 7.5 কোটি কম্বল আসছে, আমি আমার কম্বল পাইনি। এই লুটপাটের কারণে 10 টাকার চাইল, এই 10 আনার চাইল 10 টাকায় চলে গেছে। এবং যে ভদ্রলোক প্রশ্নটা করেছে যে 12 টাকায় চাইল ফেরত এনে দেন, 12 টাকার চাইল এখন 80 টাকায় চলে গেছে। কেন চলে গেছে? এই লুটপাটের কারণে। ওই 73 সালে 75 সালে যে লুটপাটের কারণে 10 আনার চাইল 10 টাকা হয়েছিল। এই 14 বছর লুটপাট আর এই আপনার চাঁদাবাজি এবং এই সমস্ত অব্যবস্থাপনার কারণে আপনার আজকে এই অবস্থা হয়েছে। আজকে কি হয়েছে? আজকে বাজারে দেখেন প্রত্যেক দামে, মালের দামে 1 টাকা 2 টাকা করে বাড়ছে। আমি আজকে সদাই করতে গেছিলাম গ্রোসারি হাটের, প্রত্যেকটা মালে 1 টাকা 2 টাকা করে বাড়ছে। ডলার যখন একদিনে 60 টাকা বৃদ্ধি হয়,
আকবর ভাই আপনি একজন সাংবাদিক মানুষ, বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন যে তাহলে টাকার অবমূল্যায়ন কত পার্সেন্টেজ হয়েছে? টাকার অবমূল্যায়ন যদি অবমূল্যায়ন হয় তাহলে তো এটা মার্কেটে এফেক্ট হবে। আমি বক্তা এবং জনগণ আমাদের সবাইকে এটার ফল ভোগ করতে হবে এবং তার ফল শুরু হয়ে গেছে। আজকে দেখেন আকরে যেটা পেমেন্ট করতেছে এটা প্রতি মাসে পেমেন্ট করতে হয়। 163 কোটি ডলার অটো, এটা সুইফটের মাধ্যমে অটো চলে যায়, এই টাকাটা চলে গেছে। বাংলাদেশ ব্যাংক আজকে বলতেছে আপনার 16.26 বিলিয়ন ডলার স্থিতি আছে, এর বাংলাদেশ ব্যাংক বলতেছে। কিন্তু যে IMF এর সাথে আপনারা চুক্তি করছেন তাদের ঋণ নিবেন, তাদের কথা হলো কোন অবস্থায় 20 বিলিয়ন ডলারের নিচে আপনার রিজার্ভ নামতে পারবে না। তাইলে আপনার অবস্থাটা দেখেন, চিত্রটা দেখেন আপনি। কেন সরকার এই ডলার সংকটের জন্য দাতা দেশগুলির কাছে, বন্ধু রাষ্ট্রগুলির কাছে হাত পাততেছে? চীনের কাছে 5,000 কোটি টাকার ঋণ চাচ্ছে। কেন চাচ্ছে? ওনার রিজার্ভ সংকট হয়েছে, যার কারণে রিজার্ভকে রক্ষা করার জন্য উনি এই পথে নামছেন। আজকে চীন থেকে আপনি বলেছে যে সংকট থাকতেই পারে, সংসদ সংকট থাকলে তো সেটা প্রধানমন্ত্রীর দায়িত্ব। উনি সংসদে বলছেন যে সামনে অর্থনীতির বিপর্যয় হবে, মিডল ইস্টের যুদ্ধ চলতেছে, আমার অর্থনীতির সংকট হতে পারে। এটা প্রধানমন্ত্রী নিজেই বলছে। আগে কইছে একবার দুর্ভিক্ষ হবে, এবার কইছে অর্থনৈতিক সংকট হবে। এই সংকটটা কেন হবে সেটা বোঝার জন্যই তো আমাদেরকে বলতে হয়, আমাদের কথা আমরা বুঝবো। আপনাদের সময় সংকট ছিল না? না, সংকট ছিল না। আওয়ামী লীগের সময় সংকট? না, আওয়ামী লীগ আমাদের আমলে কি সংকট? আমাদের আমলে তো কোনো টাকা ছিল না, সবাই ভিক্ষা করতো, রাস্তা রাস্তায় ঘুরতো, মুজিবুর আকবর খাইতো। আমার সময় টাকা নাই, উনি টাকা, মুজিবুর আকবর তো টাকা নাই, আমার তো টাকা নাই, আমরা তো ফকির। আমার কথা বাদ পিছিয়ে যায় না, আপনারটাই কর না। আপনি কেন বিজ্ঞার থাল নিয়ে আপনি চীনে যাচ্ছেন? আপনি কেন ইন্ডিয়ার কাছে ডলার চাচ্ছেন? আজকে দেখেন আমাদের মাসুম একটা প্রশ্ন, কিভাবে টাকা নাই বলেন আপনি? এটা আমি বলতেছি, আমাদের মাসুম যে বলছে যে অর্থনীতি নিয়ে কথা বলছে, সে হয়েছে বাংলাদেশের স্বাধীনতার 52 বছরে প্রথম বাংলাদেশ ঋণ খেলাপি। কেমন ঋণ খেলাপি হয়েছে? বাংলাদেশ আর যে সমস্ত রাষ্ট্র থেকে ক্রুড অয়েল, তেল নিয়ে আসে, LNG নিয়ে আসে, তাদের পেমেন্ট করতে পারে না এখন পর্যন্ত। এবং এই মাসের 27 তারিখের মধ্যে আর পেমেন্ট করতেই হবে মাসে, কিন্তু সে টাকা আমাদের কাছে, যার কারণে আমরা অন্যদের কাছে $200 আমরা ঋণ চাইতেছি আমাদের বন্ধুদের কাছ থেকে, মানে নগদ ডলার, নট ঋণ, অন্য কোনো ঋণ না, ডলার চাইতেছি। মানে তাইলে ডলার সংকট এবং 60 টাকা ডলার আছে। এই একটা অর্থনীতির যেটা বলছে যে চীন থেকে আমরা ইয়ানে পাবো, পরিশোধ করবো। তো ইয়ানে যদি আমি লোনটা আনি, সাথে বাণিজ্য 1.6, এই 1.6 আপনার এই চীনের লগে বাণিজ্য করে তাদের 5,000 কোটি টাকা, তাদের কিস্তি আমরা কিভাবে শোধ করব? ডলার দিয়ে, ইয়েন দিয়ে তো শোধ করতে পারবো না। তাদের চুক্তি হলো ইয়েন নিবেন, ডলার দিবেন। এটা হলো চীনের পলিসিতে চলে, যেটা আকবর ভাই বলছে। চীনের পলিসিতে চলে আপনার রুবেল, ইয়ান, পাউন্ড, ডলার, এটা হলো আন্তর্জাতিক মুদ্রা, এটা বিনিময় করতে পারবেন। তো চীন তো চাইবই যে তার ইয়ানের মাধ্যমে সে মানুষের কাছে ইয়ান বিক্রি করে তার রিজার্ভকে সমৃদ্ধশালী করবে। তাইলে তার মানে ডলারের এখন যখন এক্সচেঞ্জ হচ্ছে সারা ওয়ার্ল্ডে, ইয়ান দিয়েও সে সময় মাল কিনে বেচা হবে। সে পর্যায়ে সে নিয়ে যাইতে তার দেশের অর্থনীতিকে সে তো চেষ্টাই করবে, এটা করতেই পারে, দোষের কিছু নেই। যে কথা তো উনি স্বীকার করছেন যে চীনের ঋণের ফাঁদে পড়ে শ্রীলঙ্কা সর্বশান্ত হয়েছে এবং তাদের বন্দর হাম্বামটোটা চীন থেকে তারা নিয়ে চলে, স্বাধীন একটা রাষ্ট্র শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কার একটা বন্দর তারা দখল করে নিয়ে চলে গেছে ঋণের দায়ে, কিছুই বলার নেই। চীনের কাছ থেকে ঋণ আনতে গেলে তো আপনি এই সমস্যার মধ্যে
পড়বেন। এই সমস্যার মধ্যে পড়লে আজকে কি রাজা পাকসেরা দায়িত্ব নিয়ে শ্রীলঙ্কার কাজ করতেছে? তাদের কোনো অসুবিধা হচ্ছে? 2 ভাই পলাই গেছে। এই টাকা কে পেমেন্ট করছে? চীনকে। শ্রীলঙ্কার জনগণের আয়ের উৎস থেকে আজকে লোন পরিশোধ করা হচ্ছে। আপনারাও তো এরকম পালাইয়া যাবেন রাজা পাকসেদের মতো। লোন কে পরিশোধ করবে? যেহেতু চুক্তি রাষ্ট্র টু রাষ্ট্র হবে, তাহলে এই লোন পরিশোধ করবে 18 কোটি জনগণ। আমাদেরকে লাইবিলিটি আমাদেরকে নিতে হবে। তাহলে আপনারা কিভাবে আমাদের মাথা বিক্রি করে আপনার নিজের চেয়ার ঠিক রাখার জন্য চীন বলেন, ভারত বলেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা টাকা আনতেছেন? কেন? কি কারণে আনতেছেন? আমরা তো এই দায়িত্ব নিব না, এবং এটার বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে, এবং সেটা কিছুদিনের মধ্যে আপনারা টের পাবেন। জনগণ এটার বিরুদ্ধে নামবে, যেন ভোটের বিরুদ্ধে নামছে, জনগণ এই লোনের বিরুদ্ধে নামবে। আজকে আওয়ামী লীগের এই যে নজিবুল আকবর ভাই বলে যে কেডায় কয় আমি তো কি ভারতের পণ্য টন্য। আরে ভারতের পণ্য না তো। আজকে যেটা ওবায়দুল কাদের বলছে, ভারত আমাদের বন্ধু, দাসত্ব করি না। তো ভারত ওনার বন্ধু, আওয়ামী লীগের বন্ধু, দোসর। তারা রাষ্ট্র চালায়, অকাম কুকাম সবকিছু করে, আদেশ নির্দেশ তাদের পালন করে। তাহলে আমরা বর্জন কাকে করব? আমরা ভারত খেদা আন্দোলন শুরু করব। ভারত আমার রাষ্ট্র দখল করে নিয়ে যেতে চায়, আমার রাষ্ট্রকে স্বাধীনতা সার্বভৌমত্ব হরণ করতে চায়। আমরা ভারত খেদা আন্দোলনের সাথে সম্পৃক্ত হব। আপনি মনে করছেন যে এটা করলেই আপনি পার পাইয়ে যাবেন, চলে যাবেন? একজন দর্শক আর একটা কথা বলছেন যে মধুখালীর ঘটনা নিয়ে। আপা, আজকে মধুখালীর যে তদন্ত রিপোর্ট সেটা বাইর হয়েছে। নির্মাণ শ্রমিকরা সেখানে মন্দিরে আগুন দেনে, তাদেরকে হত্যা করা হয়েছে। এই যে হত্যা করার তার বিনিময়ে কি পাইছে? দুই পরিবারের 2 ভাই 1 লাখ 2 লাখ টাকা পাইছে, আর শ্রাদ্ধ করার লেগে একটা গরু পাইছে আর একটা ছাগল পাইছে। এ হলো রাষ্ট্র। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত শত শত হাজার হাজার লোক, ভিডিও আছে, সবাইকে চিনে, সব আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, এই গুন্ডালীগ, এই সন্ত্রাসীরা কন্ট্রাক্টরের কাছে চাঁদা দিচ্ছে। এরা এই ভিডিও দেখে, ফুটেজ দেখে এই পর্যন্ত একটা লোক গ্রেপ্তার করতে পারেনি। আর যারা নাকি ঘটনার সাথে সম্পৃক্ত নয়, ঘটনা ঘটায় নাই, তাদেরকে প্রাণ দিতে হয়েছে মধুখালীতে। আজকে তাদের বিনিময়ে 1 লাখ 2 লাখ টাকা, একটা গরু সারদ্দর লেগে আর একটা ছাগল পাইছে তার পরিবার। এই হলো আওয়ামী লীগ, এই হলো নীতি বিবর্জিত এই আওয়ামী লীগ যেটা করে থাকে। আজকে লু নিয়ে প্রশ্ন করছে আকবর ভাই, বলতেছে লু, আরে লুয়ের ব্যাপারে যে গাত্র দেওয়া হচ্ছে আপা কি জন্যে? লুয়ের সপর যে আমি যেটা বললাম সফর সূচি, সেটার মধ্যে বাংলাদেশের অংশে একটা কথা বাড়তি লেখা আছে। বাংলাদেশের সরকার এবং বেসরকারি বিভিন্ন লোকজনের সাথে ডোনাল্ড লো সাক্ষাৎ দিবেন। সেটা কে বা কারা, তারা এটা প্রকাশ করে নাই। তারা বলছে সরকারি ও বেসরকারি পক্ষগুলির সাথে ডোনাল্ড লো ঢাকাতে বৈঠক করবেন, সাক্ষাৎ করে বৈঠক করবেন। এইটাতে ওবায়দুল কাদের গাত্রতা আর চিল্লাচিল্লি। আর ওই যে 5,000 কোটি টাকা লোন চাইছে চীনের কাছে, এখন ডোনাল্ড লো কোনটা না কোনটা ছাপাই দেয়, চীনের থেকে যদি লোন না পায়। অনেকেই কমেন্ট করেছে যে পিটার হাস বাংলাদেশ ব্যাংকে কেন গিয়েছিল। হ্যাঁ, পিটার হাস বাংলাদেশ ব্যাংকে গিয়েছিল যে ডলারের মূল্য যে 60 টাকা বাড়লো একদিনে। কারণটা কি, এটার বাস্তব চিত্রটা জানার জন্য গেছিল। কেন ডলার গুলি তো মালিক আবার আমেরিকা, আবার টাকা ঢোকায় ডলার গুলি মেরে দিতেছে কিনা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এগুলি ভিজিট করা লেগে গেছিল। কেন এটা তো ওনাদের কাছে পছন্দের না। আপনার সাথে মানে কথা হয়েছে ওনার? হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের সদস্য, এই স্ট্যান্ডিং কমিটির মেম্বার তো পিটার হাস। তো তার লোক তো আমাকে কথা হয়, আমার পার্টির লোক না। চা খাই, কফি খাই, চানাচুর খাই, চিনাবাদাম খাই, গুলশান লেকের দিয়া হাঁটি একজনের হাত ধরে, এই আমাকে কথা হয়তো সচরাচর। চটপটি খান, বাদাম খান, চটপটিও খাই। এখন আজকে নজিমুল আকবর ভাই সাহেব, দেশের অর্থনৈতিক সংকট, আপনার প্রধানমন্ত্রী নিজে স্বয়ং সংসদে দাঁড়ায় বলছে। আমি এখানে উল্লাস করার কিছু নেই। যে কথাটা আপনি বলছিলেন যে পরিবারে
যদি দুঃখ হয়, পরিবারে যদি অসুবিধা হয়, তাহলে সবাই সম্মিলিতভাবে সেটা ফেস করতে হয়, সমাধান করতে হবে। ফেস করবেন। তা না করে আপনারা উল্লাস করেন, আপনারা সত্যরে মিথ্যা বানান, মিথ্যারে সত্য বানান। বিএনপিকে নিয়ে যে কথা আপনি বলছেন, আমি আওয়ামী লীগ নিয়ে সে কথা বলবো না। তো আমার শিক্ষা আমাকে ওই শিক্ষা আমাকে জিয়াউর রহমান দেয় নাই, আমাকে দেয় নাই। আমরা ওই ধরনের রাজনীতি করি না, ওই কালচার কৃষ্টি আমাদের মধ্যে নাই। আপনার অনেক বড় সার্টিফিকেট থাকতে পারে, কিন্তু আমার যে জ্ঞানের সার্টিফিকেট ওটার কাছে আপনি নস্যি, আপনি জিরো। আমরা ওই ট্রেনিং পাই নাই, ওই শিক্ষা পাই নাই, যার কারণে আপনারা যেভাবে বিএনপিকে বলেন আমরা সেভাবে আওয়ামী লীগকে বলতে পারি না এবং বলিও না। আওয়ামী লীগ যে আজকে রাষ্ট্র চালাচ্ছে, আমরা যে হাসান মাহমুদ যে কথাটা বলছে যে নির্বাচনে অংশ না গ্রহণ করে বিএনপি শেষ হয়ে যাচ্ছে, আপনার দলের লোকেরাই তো মনে করেন। জি আপা, দেখেন উনার দলের ভোটাররা, বাদ দেন না আমার কথা, আমি কথা বলছি না, আওয়ামী লীগের যে ভোটার, সেই ভোটাররা কেন্দ্রে যাচ্ছে না, ভোট দিচ্ছে না। আমি বিএনপি, আমি ভোটের হারাই নেই, আমি ভোট দিব না, এটা আমার ইচ্ছা, আমার গালি দেন, বকা দেন, দেন, আপত্তি নেই। কিন্তু আপনার যারা ভোটার, আপনার ভোটাররা কেন্দ্রে যাচ্ছে না, আপনার প্রার্থীর পক্ষে ভোট দিচ্ছে না। আপনার ভোটাররা বলে যে এখানে ট্রাকও আছে, নৌকাও আছে, এই পটলও আছে, আলুও আছে মার্কা, এখন সবগুলি তো আওয়ামী লীগ। এখন আমি কারে ভোটার কয়, আমি কারে ভোট দিয়ে বিরাগবাজন হবো? বাবার আমি কেন্দ্রে যাবো না। তাদের ভোটাররা আজকে নিরুৎসাহিত হচ্ছে এই কারণে, এই যে তারা দামি প্রার্থী সৃষ্টি করে, আত্মীয় স্বজন পরিবার সৃষ্টি করে, এই যে বিভিন্ন জায়গায় নির্বাচন করতেছে, নির্বাচন দেখাইতেছে যেন বিশাল জনগণ অংশগ্রহণ, সব জায়গায় কুত্তার শুয়ে রয়েছে, বেড়ার শুয়ে রয়েছে, পুলিশ বয়ে বয়ে জিমাইতেছে। এই যে কালকে এক পুলিশ এক কেন্দ্রে এই বন্দুকের নল দিয়ে এরকম করে জিমাইতেছে, পট করে টিকার চাপা পড়া বলে নাকি দাঁতের এই থুতনি মুতি সব উড়ে গেছে পুলিশের। এখন হলো এই অবস্থা, হলো নির্বাচনের চিত্র। তারা নির্বাচন নিয়ে বড়াই করে, নির্বাচন নিয়ে সংজ্ঞা দেয়। আরে ভাই, বৃহত্তর রাষ্ট্র ভারত, গণতন্ত্রের মডেল ধরি আমরা ভারতকে, ব্রিটিশকে। তাদের নির্বাচন হচ্ছে, তাদের সংসদ বিলুপ্ত হয়ে গেছে, সবাই সমানভাবে নির্বাচন করতেছে। আপনার দেশে আপনার সংসদ বহাল রাখবেন, মন্ত্রী পরিষদ বহাল রাখবেন, আপনার মন্ত্রী বহাল রাখবেন, আপনার সবকিছু বহাল রাখবেন, আপনার এমপিরা থাকবে, পুলিশ প্রোটেকশনে তারা নির্বাচন করতে যাবে। সেখানে আমি খালি হাতে তার সাথে নির্বাচন করে কি করবো? নজিবুল আকবর ভাই, এজ এ সাংবাদিক হিসাবে, এজ এ আপনি একজন মানুষ হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে, এজ এ সিটিজেন, আপনি বলেন এটা কি নির্বাচন? এই তামাশার নির্বাচন কেউ করবে? আপনি ভারত গণতন্ত্রের মডেল, তা ভারতের সংসদ বিলুপ্ত হয়ে নির্বাচন হয়। ব্রিটিশদের যদি মডেল মনে করেন, তাদের সংসদ বিলুপ্ত হয়ে তাদের দেশে নির্বাচন হয়। আর আপনার দেশের সংসদ বহাল থাকবে, আপনি আমার নির্বাচনে দাঁড়াইতে হবেন। আপনার বিবেক কি এই কথাটা বলেন না? এজ এ মানুষ হিসেবে দেন। আপনাদের দলীয়করণ, দলকানা স্বভাব থেকে বেরোয় না আসতে পারলে এই রাষ্ট্র কোন অবস্থাতে যে জঞ্জাল সৃষ্টি করেছে শেখ হাসিনা, এই যে আপনার ভোট এবং মানুষের অধিকার হরণ করে যেভাবে সে নিজেকে নির্বাচিত কয়, আপনি নিজেও কইছেন তা আওয়ামী লীগ ভোটে নির্বাচিত। আরে মিয়া, 10% মানুষ ভোট দেয় নাই, আপনি নিজে ভোট কেন্দ্রে যান নাই, আপনি নিজে আত্মীয় স্বজন ভোট কেন্দ্রে যায় নাই, আজকে এখানে বসে আপনারা এখন ভোটে নির্বাচিত। লজ্জা হওয়া উচিত, আপনাদের শরম হওয়া উচিত। আপনারা সেখান থেকে ফিরে আসছেন। হ্যাঁ, শেষ করছি। পরিবারের সংজ্ঞা দেন। একজন প্রধানমন্ত্রী কি খোদা নাকি? সে যেটা করবে সেটা মানতে হবে নাকি? শেখ হাসিনা খোদা? আমার পোলা উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে, আমি এমপি, উনি আমার পরিবারের সংজ্ঞা দিব আর আমি এটা মানবো? আজকে যখন দেখছেন ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে না, এখন তারা ওপেন টু অল করে দিছে, যার ইচ্ছা, যার পোলা হোক, মেয়ে হোক, যাই যে যেখানে বউ হোক, নির্বাচন করুক, কোনো অসুবিধা নেই। এই সমস্ত কার্যনির্বাহী কমিটি আওয়ামী লীগের, এটা শক্তিশালী দল, তাদের কার্যনির্বাহী কমিটিতে সভাতে সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্ত তারা প্রত্যাহার করে নিয়ে গেছে শুধু এই ক্ষমতার চেয়ার রক্ষা করার জন্য। ডোনাল্ডো
ডোনাল্ডো আমাদের দেশের কিছু নাকি? ডোনাল্ডোরে ভিসা কে দিছে? আওয়ামী লীগ দিছে। আমরা সরকারে আছি। ডোনাল্ডো যে বাংলাদেশে আসতেছে ওনার ভিসা লাগছে না? তো ভিসা পারমিটটা কে দিছে? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিছে। তো সরকার কে চালায়? আওয়ামী লীগ চালায়। আওয়ামী লীগ দাওয়াত দেয়া ডোনাল্ডোরে আনতেছে, আইনা কোন রকম করে ক্ষমতায় থাকনের লেগে একটা ব্যবস্থা করে দিয়ে যাবে কিনা ডোনাল্ডো, এই জন্য পাটাও চাটবো। এটা হলো আওয়ামী লীগের স্বভাব। ধন্যবাদ আপনাদের সকল। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ ভাই আপনার শেষ বক্তব্য আমাদের আজকে না, আমার শেষ বক্তব্য এইটুকু যে ডোনাল্ডকে নিয়ে আমরা একটু বেশি কথা বলছি। আজকে বাংলাদেশ ব্যাংকে গেল, মানে পিটার হাস বাংলাদেশ ব্যাংকে গেছে, যেহেতু ডলার শব্দটা এখানে আছে, ডলারের ইস্যু না থাকলে হয়তো সে যেত না। এই জায়গায় আমি রবিবার কথার সাথে একমত যে যেহেতু ডলারের দাম হঠাৎ করে 7 টাকা বেড়ে গেল, যেহেতু সেটা যেতেই পারে। আর লুকে নিয়ে আমরা একটু বেশি বাড়াবাড়ি করছি, এটা নিয়ে তো আলোচনার কিছু নেই। কারণ লুকে নিয়ে আমরা আলোচনা না করে কিভাবে আমাদের দেশকে এগিয়ে নেব এবং ভবিষ্যতে বিএনপি ক্ষমতা আসলে কি করবে এই নিয়ে আলাপ করলে আরো জাতি উপকৃত হতো, খুশি হতো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। রবি ভাই, আপনার আর কিছু বলবেন? শেষ করব। আমার প্রিয় মানুষ নজিবুল আকবর সাহেব ডলার সংকট নিয়ে এবং ডোনাল্ড পিটার হাস নিয়ে যে বক্তব্যটাকে উনি সমর্থন করেছেন, আমি অন্তর থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এটাই হলো বাস্তবতা। আমরা অনেকে রংচং মানে এই দেখেন আপনি আপা, আপনার সত্যি কিসে জয়রে ভিসা নিষেধা করে দিচ্ছে, ওই অমুক জায়গায় এটা হয়ে গেছে, অমুক জায়গায় ওইটা হয়ে গেছে। আমাদের বহু টকশো বক্তা হিসাব এই সমস্ত বক্তব্য এই নির্বাচনের আগে দিছে। আজকে তাদেরকে মানুষ কিভাবে চিত্রায়িত করে, জনগণ তাদেরকে কিভাবে মূল্যায়ন করে দেখেন। আমরা রাজনীতি করি মাটির মানুষ, আমরা দেশের মাটিতে পড়ে আছি। আমাদের কথা বলতে হলে সত্যতা যাচাই বিচার করতে হয়। আমাদের দলের কর্মীরা সমর্থকরা আমাদেরকে প্রশ্ন করে, আমরা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকতে হয় হার হামাশা। যার কারণে ওই বিভিন্ন দেশে থেকে বিভিন্ন লোকরা বিভিন্ন রকমের কথা বলে। এটা এই যে আকবর ভাই যে স্বীকারটা করলো যে কেন ডলারটা আমেরিকান, কেন ডলার সংকট হলো, এটা দেখার জন্যই কিন্তু উনি পিটার হাস সাহেব বাংলাদেশ ব্যাংকে গেছে। এটাই বাস্তব, এটাই সত্য। দল করি বলে খালি চামচামি করবো, এটিকে হয় নাকি? আমার বিবেকের কাছে তো আমার প্রশ্ন করতে হবে। আমরা টক শোতে আসি জনগণকে অবহিত করার জন্য, বাস্তব চিত্রটা আমরা বলার জন্য আসি। এখানে আমার ভুল বাদ দিতে পারে, কারণ আমি তো মানুষ, ফেরেশতা না। ভুল হতে পারে, আমি চেয়ে নিতে পারি, মার্জনা চেয়ে নিতে পারি। সব কথাই যে আমার সত্য সেটাও নাও হইতে পারে। আমারও তো বিবেকে কিছু বিশ্লেষণ আমি করে থাকি নিজের থেকে, হয়তো আমার বিশ্লেষণটা আপনার সঠিক নাও হতে পারে। সেজন্য আমি বলি যে আমাদেরকে অন্তত পক্ষে বাস্তবতার সাথে মিল রেখে কথা বলতে হবে, যেন আমাদের 18-19 হয়, 20 না হইলেও, কিন্তু যেন 20 আর 13 জন না হয়। তাহলে জনগণ আমাদের প্রতি আস্থা রাখতে পারবে না। আমি একজন মানুষ, আমার একটা সামাজিক মর্যাদা আছে। আমার সামাজিক মর্যাদা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমি পচিয়ে গেলাম। আমি কেন এই কাজটা করতে যাব? আমি তো অর্থের লোভে এখানে আসি না। আমি তো পেয়েবল লোক না যে আমি চাকরি করে এখান থেকে অর্থ পাই, সংসার চালাই, সেই তো আমার সত্য মিথ্যা বলতে হবে, তা তো নয়। সেহেতু আমি বিবেক জাগ্রত হওয়ার জন্য বলবো সকল মানুষকে, আমরা মানব কুলের সন্তান। আমি দয়া করে বিনয়ের সহিত সকল দর্শক শ্রোতা, সরকারি দল বলেন বেসরকারি দল বলেন, যে যেখানে যে অবস্থানে আছে, আমরা বাংলাদেশের মানুষ, আমরা চাই 18 কোটি মানুষ শান্তিতে থাকতে। আমরা সংকট উত্তরণে চাই, আমাদের পরিবার পরিজন দেশবাসীকে নিয়ে আমরা সুখে থাকবো। এটার জন্য 30 লক্ষ লোক প্রাণ দিয়েছিল। হ্যাঁ, প্রাণ দিয়ে আমাদেরকে একটা ভূখণ্ড এনে দিয়েছিল, আমাদেরকে একটা পতাকা এনে দিয়েছিল। তাদের প্রতিও তো অমর্যাদা করা হবে। তাইলে আমি সকলকে অনুরোধ করব, আমরা আমাদের লিমিটেশন দেখে মিথ্যা কথা বলে ভিউ বাড়ানোর জন্য, নিজের প্রচারের জন্য এমন কোনো কথা আমরা বলবো না যাই দিয়া সমাজে আমাদেরকে মানুষ বিরূপ মন্তব্যের শিকার যেন আমরা না হই। সরি টু সে,
অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।